আমরা প্লাটিনার অনেক অনেক বিষয় দেখছিলাম, আরো কিছু বিষয় আমরা দেখব। আসলে সবগুলাই কাজের। কোন জায়গা থেকে রুগী, তো আসলে একটা রুগী যখন আপনার সামনে আসবে তখন প্লাটিনার সবকিছু নিয়ে আসবে না। হ্যাঁ, আপনার ম্যাথমেটিক্যাল যত কিছু লেখা আছে সবকিছু নিয়ে প্রেজেন্ট হবে না, বা রেপার্টরিতে যতগুলা রুব্রিক্স আছে সব আপনার সাথে মিলবে না। একটা প্যাটার্ন নিয়ে আসে, একটা শেড নিয়ে আসে, একটা ফ্যাসেট নিয়ে আসে, একটা মেন্টাল স্টেট নিয়ে আসে। সেইটাকে আপনারা যদি ধরতে পারেন তাহলেই আপনারা প্রেসক্রাইব করবেন এবং সেখান থেকে আশা করি রেজাল্ট পাওয়া যায়। তবে কিছু কিছু ক্ষেত্রগুলোতে আমরা খুব শর্টকাট করে ফেলি বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তাদের হাসি দেখে, তাদের হাবভাব বুঝে। হ্যাঁ, সেখান থেকেও কিন্তু মেডিসিন সিলেকশন করা যায়। তো প্রথম থেকেই বলে আসছি, প্লাটিনা একটা খুবই দামি মেটাল, এবং ম্যাথমেটিকা গুলাতে তো লেখাই আছে, সাথে সাথে রেপার্টরিতেও কিন্তু এই দামি বিষয়টা দেওয়া আছে। দামি বিষয়টা কোথায় দেওয়া আছে বলেন দেখি? রেপার্টরিতে দামি, প্লাটিনা যে অনেক দামি, এটা কোন রুব্রিক্স দিয়ে প্রকাশ করা যায়? এনি আইডিয়া? ডিলিউশন গ্রেড, খুবই দামি। আর এক্সক্লুসিভ, মনে হয়। হ্যাঁ, হ্যালো, এক্সক্লুসিভ। হ্যাঁ, থ্যাংক ইউ। এক্সক্লুসিভ 2 দিয়ে কিন্তু রেপার্টরিতে প্লাটিনাও যে একটা দামি মেটাল সেটা বোঝানো হয়। হ্যাঁ, এখন একটা খুব কমন প্রশ্ন আপনাদের কাছে। হ্যাঁ, আমরা একটু চেষ্টা করি, একটু ভাবার একটু চিন্তা করে দেখি যে কিভাবে কোনো কিছুর দাম নির্ধারণ হয়, কোনো কিছু কিভাবে অনেক দামি হয়ে যায়। কেন আরো যে মেটাল গুলো আছে, প্লাম্বাম মেট, আরো মেটাল আছে, আরো তারপরে অ্যালুমিনিয়াম আর কি, তারপরে আরো কিছু মেটাল আছে, তাই না? তারা কেন দামি হচ্ছে না? কিভাবে একটা পার্সন, একটা ব্যক্তি দামি হয়ে যায়? এটা কি আমরা কখনো ভেবে দেখেছি? দেখেন, দামি হতে গেলে কিন্তু আমাদেরকে অনেক কষ্ট করতে হয়, অনেক মেহনত করতে হয়। যেমন ধরেন যে আমরা, শোনেন আমি আগে বলে নিচ্ছি, আমি কিন্তু কাউকে পার্সোনালি আঘাত করছি না। দু একজনের নাম নিতে পারি, তার মানে সে না, বোঝানোর জন্য। হ্যাঁ, আমি জাস্ট এই এক্সক্লুসিভের বিষয়টা আমরা একটু বুঝি, তাহলে দেখবেন যে আরো ইজি। এর আগেও আমি এক্সক্লুসিভ পড়াইছিলাম নেট্রামিওরের সময়, কিন্তু আজকে একটু অন্য অন্য একটা ফিলোসফি নিয়ে আমি একটু আলোচনা করতে চাই। হ্যাঁ, একটু খেয়াল করেন। ধরেন আমরা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছি, যখন শুরুতে ছিলাম আমাদের এইখানে, এখন অনেকে শুরু করছেন, তাই না? আবার আমাদের এইখানে অনেকেই আছেন যারা অলরেডি 15 বছর, 20 বছর, 25-30 বছর ধরে প্র্যাকটিস করছেন, এরকমও ব্যক্তি আছেন। তো আমরা যখন প্র্যাকটিস শুরু করি তখন আমাদের কি হয়, আমাদের যে ফিস, আমাদের যে আমরা কি করি, আমরা দুই ধরনের মোড অফ অ্যাকশন থাকে। একটা হলো আমরা একটা ফি নিই, তাই না? আর আরেকটা হলো যে ওষুধ সহ আমাদের ফি সহ একটা অ্যামাউন্ট নিয়ে নিই। এই দুই ধরনের। অনেকে কি করে, জাস্ট ফিটা নিয়ে নিল, যে 300 টাকা 500 টাকা নিয়ে নিল, ওষুধ লিখে প্রেসক্রিপশন করে দিল, আপনি নিয়ে নিন। এরকমও কিন্তু আমাদের হোমিওপ্যাথরা আছে। তবে বেশিরভাগই যেটা আমরা করি, ওষুধ সহ আমরা একটা প্যাকেজ বানাই, আমার ভিজিট এবং ওষুধের দাম সহ আমরা প্রেসক্রাইব করি। তো যারা প্রথম প্র্যাকটিস শুরু করছে তারা কিন্তু কি করে, বেশিরভাগ ক্ষেত্রেই আপনি কাউকে দেখবেন না ডক্টর ফারুক ইলাহির মতন বা আরো বড় বড় যারা আছেন তাদের মতন একদম মোটা অঙ্কে 2000-3000 টাকা ফিস নিয়ে, ভিজিট নিয়ে তারা ট্রিটমেন্ট দিচ্ছেন, এরকম কিন্তু করে না। যারা প্রথম শুরু করছেন তারা খুব কম একটা ভিজিট, দেখা যাচ্ছে লামসাম ভিজিট, তার সাথে ওষুধের দাম নিয়ে শুরু করে। কেন করে? আমরা কি কখনো ভেবে দেখেছি কি কারণে করতে পারে বলেন দেখি? একদম নিউ বি, যারা একদম নতুন প্র্যাকটিস করছে, তারা কেন কম টাকা নেয়? হোয়াই? এনি আইডিয়া? ভাই, আমি প্রথমে 20 বছর আগে 10 টাকাতে শুরু করছিলাম, এখন আমি 500 বা 1000 এইভাবে নেই। এটা আসলে প্রথমে আত্মবিশ্বাসের অভাব থাকে যে হ্যাঁ, আসলে কতটুকু এক্স্যাক্টলি, কাজ করবে। এক্স্যাক্টলি, খুব সুন্দর পয়েন্ট বলেছেন। আত্মবিশ্বাসের অভাব, আত্মকনফিডেন্স। আমাদের মধ্যে কনফিডেন্সটা নাই, আমাদের সক্ষমতাও থাকে না। যদিও বা থাকে, ধরেন বিএইচএমএস পাস করে আসছে বা ভালো কোনো গুরুর অ্যাসিস্ট করতো, সে গুরুর কাছ থেকে সে অনেক অনেক জ্ঞান নিয়েছে, কিন্তু তারপরেও সে বুঝে না যে তার ক্ষমতা কতখানি।
তার সক্ষমতা কতখানি এটা সে বোঝে না। এজন্য প্রথম দিকে আমরা কি করি, কম টাকা নিই, আগে জমুক তারপরে। তো এই জন্য আমরা প্রথম দিকে আমাদেরকে, আমরা যারা প্র্যাকটিস করছি আমাদেরকে কিন্তু আমরা এক্সক্লুসিভ বলতে পারবো না, কখনোই আমরা এক্সক্লুসিভ বলতে পারবো না। ফার্স্ট লেভেলে যে আমাদের ডক্টর মাসুদ, উনি 10 টাকা নিয়ে শুরু করেছেন, ওই সময় ওনাকে কখনোই এক্সক্লুসিভ বলা যাবে না। আমরা তখনই নিজেদেরকে এক্সক্লুসিভ বলতে পারবো যখন আমাদের ফি বেশি হবে, আমরা অনেক বেশি ভিজিট রাখবো, যখন আমাদের কাছে মনে হবে যে এরকম ক্ষমতা আমার মধ্যে আছে, আমার মধ্যে ততটাই গুণ আছে যতটা ওই বড় বড় ডক্টর ফারুক ইলাহি বা আরো বড় বড় যে ডাক্তারগুলা আছেন তাদের সময়, তাদের মানে সমপর্যায়ের প্রায় কাছাকাছি লেভেলের আমার জ্ঞান আছে, আমার রেজাল্ট খুব ভালো হচ্ছে, আমি ওষুধ দিলেই রোগী ভালো হয়ে যায়। তখন আমরা কি করি, ধীরে ধীরে ফিটটা বাড়াতে থাকি, তাই না? কনফিডেন্স বেড়ে যায়। তো হোমিওপ্যাথ হিসাবে আমাদের ফিস কিন্তু, সত্য কথা বলতে এখানে যারা আছেন অনেকেই, মানে আপনার অন্যভাবে নিয়েন না, অনেকেই আমি দেখি যে আমার যে ন্যূনতম এই ক্লাসের জন্য আপনাদের যেটা সেটা দিতে পারেন না, মাসকে মাস 2 মাস 3 মাস দিতে পারতেছেন না। কেন পারতেছে না, এটা কখনো ভেবে দেখেছেন? ভাই এটা কেন হবে? কারণ আমাদের কিন্তু ওই আত্মবিশ্বাসটা নাই, ঠিক আছে? আমরা আমাদের নিজের মধ্যে কি আছে এটা জানি না। আজকের পরে আপনাদের মেন্টালিটি চেঞ্জ হবে, ডেফিনেটলি চেঞ্জ হবে, আমাদের কনফিডেন্সটা আসবে। হোমিওপ্যাথ হিসাবে আমাদের ফিস বেশি হওয়া উচিত। আমি কিন্তু এটা বলতেছি না, মানে মানে আনইথিক্যাল বা ইললজিক্যাল আমি কোনো জিনিস বলছি না, আমাদের ফিস বেশি হওয়া উচিত। আপনি একজন অ্যালোপ্যাথির যদি কনটেস্টে আপনি যান, সেই তুলনায় আমাদের বেশি হওয়া উচিত, কারণ আমরা যে পরিমাণ রেজাল্ট দিতে পারি এটা যে কোনো প্যাথির থেকে অনেক ভালো, অনেক উচ্চ মানের। কারণ কি দেখেন, অ্যালোপ্যাথি শুধুমাত্র ফিজিক্যাল লেভেলে ভালো করে, কিন্তু আমরা তো ফিজিক্যাল লেভেলে ভালো করি না, আমরা ফিজিক্যালের সাথে সাথে অন্যান্য লেভেলেও কাজ করি। আমি এর আগেও বলেছিলাম আপনাদেরকে, এর আগে বুঝাইছিলাম, হলিস্টিক হোমিওপ্যাথি হচ্ছে, হোমিওপ্যাথিকে কি বলা হয়, হলিস্টিক অ্যাপ্রোচ, হলিস্টিক প্যাথি, তাই না? শরীর, মানসিকতা, শারীরিক মানসিক সাথে সাথে তার পারিপার্শ্বিক বিষয়াদিও হোমিওপ্যাথিতে ঠিক হয়ে যায়। পরিবারের অশান্তি হোমিওপ্যাথি ঠিক করে দিতে পারে। হোমিওপ্যাথিতে এরকম জায়গায় পৌঁছানো যায় যেটা এখন পর্যন্ত অন্য কোনো প্যাথির কোনো মেডিসিন পৌঁছাতে পারেনি, এরকম জায়গাতে হোমিওপ্যাথি কাজ করে। তাহলে আপনি কেন নিজে হীনমন্যতায় ভোগেন? আপনি কেন 10 টাকা 50 টাকার কথা এই যুগে এসে চিন্তা করছেন? যদি ওই লেভেল থেকে বাড়িয়ে না আসতে পারেন, আপনার জন্য হোমিওপ্যাথি না, আপনি অন্যপ্যাথি করেন। হোমিওপ্যাথি অনেক বড় জায়গায়, আপনি যখন মানুষের কাছ থেকে অনেক বেশি টাকা নেবেন, আপনার ভিজিটটা, আপনার সম্মানিটা নেবেন, তখন কি হবে, আপনার ডেডিকেশন বেড়ে যাবে, আপনার ওই কাজের প্রতি ডেডিকেশন বেড়ে যাবে, আপনার ওই প্যাথির প্রতি ভালোবাসা বেড়ে যাবে, আপনার অ্যাকুরেসি অনেক বেশি হবে। আপনি একটা পেশেন্টের কাছ থেকে 2000 টাকা নিলেন, আপনার চিন্তা করেন কনসেন্ট্রেশন কতখানি দিয়ে, কতখানি চিন্তা করে মেডিসিন দিতে হবে, তার জন্য সিলেকশন করতে হবে, এমনি আপনার কোয়ালিটি বেড়ে যাবে। তো নিজেকে জাগাতে গেলে আপনাকে অবশ্যই এই জায়গাটায় সচেতন হতে হবে। আরেকটা বিষয় আছে, এটাও একটু আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে এখন সাইকোথেরাপি অনেক অনেক আপগ্রেড হয়েছে। আমরা ইউটিউব খুঁজলে বিভিন্ন মোটিভেশন দেখি, ওই যে রাসেল সাহেব আছেন, আরো বেশ কিছু দেখি, তারা সাইকোথেরাপি দিয়ে মানুষের চিন্তা চেতনাকে পরিবর্তন করে দেয়, একদম তার লাইফ স্টাইল চেঞ্জ করে দেয়, তার কি বলে প্রফেশনাল প্রোফাইলই চেঞ্জ হয়ে যায়। তবে এইখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই ব্যক্তির বা ওই পেশেন্টের নিজের মধ্যে ভাবনাটা আসতে হবে যে আমাকে বদলাতে হবে। যদি এই ভাবনাটা তার মধ্যে না আসে, তাহলে সে ওই সাইকোথেরাপি দিয়ে তার কোনো পরিবর্তন হবে না। এই বিষয়টা কমপ্লিটলি আলাদা। কিন্তু কোনো মেডিসিন দিয়ে কি এই লেভেলে কাজ করা যায়? এটা কি মনে হয়? করা কিন্তু যায়। ওই যে সাইকোথেরাপি, তাকে থেরাপি দিয়ে তার মেন্টালিটি, তার লাইফ স্টাইল, তার চিন্তা ভাবনা চেঞ্জ করে দিচ্ছে। এই চেঞ্জটা কিন্তু আপনার মেডিসিন দিয়ে করানো সম্ভব, এই হোমিওপ্যাথি মেডিসিন দিয়ে করানো সম্ভব। আমাদের হোমিওপ্যাথি মেডিসিন ওই লেভেলে কাজ করে, শুধুমাত্র করে আপনাকে ওই একাগ্রতা আপনাকে আনতে হবে। আমি আজকে একটা গবেষণা দিয়ে দেখেছি, কোনো ব্যক্তি যে কোনো বিষয়ে, যেমন ধরেন যে আমাদের আপারা আছেন, কোনো এক আপা সেলাই করেন,
তাহলে সে যদি প্রতিদিন 18 মিনিট করে সেলাই করে, মানে 365 দিন কোনো প্রকার ছুটি ছাড়া, কোনো প্রকার বিচ্ছিন্নতা ছাড়া সে 18 মিনিট করে যদি করে, তাহলে পৃথিবীর সে টপ র্যাঙ্কিং 5% পার্সনের মধ্যে সে হয়ে যাবে। এখন আপনি এই ফর্মুলাটা হোমিওপ্যাথিতে অ্যাপ্লাই করেন। আপনি প্রতিদিন যদি 18 মিনিট করে, কমপক্ষে 18 মিনিট করে পড়েন, স্টাডি করেন, চিন্তা করেন হোমিওপ্যাথি নিয়ে, আপনি পৃথিবীর টপ 5% হোমিওপ্যাথির মধ্যে, বিখ্যাত হোমিওপ্যাথির মধ্যে একজন হয়ে যাবেন। এটা আমার কথা না, সায়েন্স বলতেছে। তাহলে এই ডেডিকেশনটা কি আমি দিতে পারতেছি? ঈদের দিন কি আমরা হোমিওপ্যাথি নিয়ে কিছু ভাবতে পারছি? আমরা পারছি না। তাহলে আমাদের আসবে কোত্থেকে? টাকাটা আসবে কোত্থেকে? নিজেকে তো ওই জায়গায় নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমাদেরকে বদলাতে হবে। হ্যাঁ, আর যেদিন আপনার মধ্যে এই বিশ্বাসটা চলে আসবে, একজন হোমিওপ্যাথের মধ্যে এই বিশ্বাসটা চলে আসবে যে না, আই ক্যান ডু ইট, সেদিন দেখবেন তারপর দিন থেকে সে তার ফি বাড়ায় দিতে পারবে। তার মনে হতে হবে যে আমি এই লেভেলে কাজ করতে পারবি, আমি এটা সারাতে পারি, আমি ক্যান্সার এই লেভেলে, আমি ক্যান্সার ভালো করতে পারি না, কিন্তু ক্যান্সারের যে কেয়ার, যে পেইন কমানো, যে কষ্ট কমানো, সেটা আমি করতে পারি, চ্যালেঞ্জ দিয়ে করতে পারি। এই লেভেলে যখন আপনি চিন্তা করতে পারবেন, তখন আপনি আপনার ভ্যালুকে মূল্যায়ন করতে পারবেন, আপনার মধ্যে এক্সক্লুসিভের বিষয়টা চলে আসবে। খুব ইজি। ঠিক আছে, সব কেস আপনি ভালো করতে পারবেন না, কিন্তু আপনার মধ্যে একটা মেডিসিন দেওয়ার পরে কনফিডেন্স আসতে হবে যে না, এটা কাজ হবে। তখনই দেখবেন যে আপনারা টাকা নিতে হাত কাঁপবে না। তো এই জায়গাগুলো আপনারা অন্যভাবে আমাকে কখনোই নেবেন না। আমরা কিন্তু এখানে চ্যারিটি করতে কেউ আসিনি। আমিও কিন্তু চ্যারিটি করছি না আপনাদের সাথে। আপনাদের কাছে আমি মাসে মাসে টাকা নিচ্ছি। আপনারাও কিন্তু রোগীর সাথে চ্যারিটি করছেন না, একটা টাকা নিচ্ছেন। কিন্তু আমি বলতেছি আপনারা নিজেকে এক্সক্লুসিভ লেভেলে নিয়ে যান। অন্য 10 জন যা করে, পাশের দোকানদার সে 50 টাকা নিক, দেখে লাভ নাই। আমি বাটার মোড়ে আমার চেম্বার, ঠিক অপোজিটে 20 টাকায় রুগী দেখছে, 100টা রুগী দেখছে, কিন্তু আমি 500 টাকার নিচে রুগী দেখি না। তো আপনাকে এইভাবে বানাতে হবে। আমি উদাহরণস্বরূপ বললাম, এইভাবে আপনাকে নিজেকে নিয়ে যেতে হবে। তো যাক, প্লাটিনা নিজেকে কখন মানে এক্সক্লুসিভ মনে করে, বা নিজেকে কখন মানে এক্সক্লুসিভ বানায়, কেন এক্সক্লুসিভ বানায়, কেন সে ভাবে যে তার মতন আর কেউ নাই? এটা কি কেউ জানেন? দেখেন, আমরা যদি এক্সক্লুসিভ যে রুব্রিক্সটা আছে, সেই রুব্রিক্স এর মধ্যে যদি আমরা যাই, তাহলে দেখবেন যে হাইস্ট মার্ক পেয়েছে প্লাটিনা। সবচেয়ে বড় মানে 4 মার্ক পাওয়া মেডিসিন হচ্ছে প্লাটিনা। প্লাটিনা কি? যত বোদ্ধা আছে, যত আমাদের স্টলওয়ার্ট আছে, বড় বড় জ্ঞানী জ্ঞানী হোমিওপ্যাথ আছে, তারা কিন্তু বলে দিয়েছে যে প্লাটিনা হলো বাই বর্ন এক্সক্লুসিভ। বাই বর্ন মানে কি? জন্মগত এক্সক্লুসিভ। একজন ব্যক্তি, একটা বাচ্চা জন্মালো, সে কি করে এক্সক্লুসিভ হতে পারে? একজন ব্যক্তি এক্সক্লুসিভ কিভাবে হতে পারে? এটা আমাদের জানা দরকার। আবার দেখা যাচ্ছে যে কেউ বাইবর্ন এক্সক্লুসিভ হয়নি, কিন্তু সে মেহনত করছে, কষ্ট করছে, পরিশ্রম করে 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 একটা জায়গায় নিয়ে গেছে। ফজলে হোসেন স্যার, ফজলে হোসেন আবেদের লেভেলে নিয়ে গেছে, একটা এক্সক্লুসিভ জায়গায় নিয়ে গেছে। এটাও কিন্তু একটা হতে পারে। তাইলে প্লাটিনা তৈরি হতে পারে বাই বর্ন, প্লাটিনার এক্সক্লুসিভনেস তৈরি হতে পারে বাই বর্ন। আরেকটা হচ্ছে নিজেকে অনেক পরিশ্রম করে, অনেক মেহনত করে, স্ট্রাগল করে একটা লেভেলে নিয়ে যাওয়া। এই দুইটা এক্সক্লুসিভের ধরন আপনারা মনে রাখবেন। প্রথমটা কি বললাম? জন্মগত। জন্মগতটা কিরকম? সে সব থেকে আলাদা, তার মতন আর কেউ হতে পারবে না। কিন্তু এরকমটা কখন তৈরি হয়? একটা দিনমজুর, তার ফ্যামিলিতে একটা এক্সক্লুসিভ বাচ্চা কিভাবে তৈরি হইলো? প্লাটিনা কি হতে পারে না সেখানে? ডেফিনেটলি হতে পারে। আমি একটু উদাহরণ দিয়ে বুঝাই। যেমন মনে করেন যে ফ্যামিলির একমাত্র সন্তান, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, পুরুষ মহিলা যাই হোক, জন্মের পর থেকেই ফ্যামিলি থেকে সব ধরনের সুবিধা সে পায়। সব ধরনের যা দরকার, যত ধরনের আরাম আয়েশ, সব সে পায়। তার যা যা ইচ্ছা আছে, যা যা আকাঙ্ক্ষা আছে, সবকিছু পূরণ হয়। এবং সে কখনোই এটা অনুভব করেনি যে আমার বা পরিবারের মধ্যে অথবা আমার নিজের মধ্যে কোনো কমতি আছে, কোনো ঘাটতি আছে। এটা সে কখনোই অনুভব করেনি। তো একটা ছোট্ট কেসের দিয়ে একটু বুঝাই। একটা মেয়ে আসছে, একটু হাটটা মানে গাটুম গুটুম মোটা সোটা একটা মেয়ে, ক্লাস 10-এ পড়ে। তো মেয়েটা জাস্ট আসছে, একদম
চুলগুলা একদম স্টাইপ করা, হ্যাঁ, মডার্ন ড্রেস পরা, নখগুলা একদম ধরেন যে এইরকম লম্বা লম্বা, খুব সুন্দর পালিশ করা নেল পালিশ। এখন তো নেল পালিশ আবার নানান ধরনের কালার করা থাকে। আমাদের সময় তো ধরেন লাল তো প্রত্যেকটাই ছিল লাল, কিন্তু এখন তার নেল পালিশ লাল হয় না, শেড টেড দেওয়া থাকে, ওর মধ্যে আবার পুঁতি মুতি কি কি সব বসানো থাকে, অন্যরকম দেখতে। এরকম পরে আসছে, আর সে একটা শর্টস পরে আসছে, ছোট কাপড়, কাপড় চোপড় অনেক ছোট, নিচেরটা তো অনেকখানি ছোট, একদম আমরা কি বলি শর্ট স্কার্ট বলি, তাই না? শর্ট স্কার্টেরও ছোট। আমরা শর্টের তো একটা লিমিট লিমিট থাকে, তাই না? মানে আমরা আমাদের সমাজ ব্যবস্থা, ঢাকার কথা আলাদা, রাজশাহীর কথা আলাদা, একটু রিমোট অঞ্চল আমরা যদি গোপালগঞ্জে যাই বা আমরা যদি সাতক্ষীরাতে যাই, তাহলে তো অ্যাটলিস্ট ওই রকম দেখা যাবে না, কিন্তু এইরকম পরিবেশেও অনেকেই কিন্তু এরকম পড়ে একদম শর্টস। আমরা কাপড় পরার সময় একটা শালীনতা বজায় রাখি। মুসলিম কান্ট্রির, মুসলিম অধ্যুষিত আমাদের এলাকা, তাই না? বাংলাদেশে 95% মুসলিম কান্ট্রি, মুসলমানদের বাস, এখানে পোশাকের কিছুটা রেস্ট্রিকশন তো থাকবেই, কিন্তু আকাশ সংস্কৃতি ওপেন হয়ে যাওয়ায় কি হয়ে গেছে, লোকজন মডার্ন হয়ে গেছে। তো আমাদের এখনকার অনেক মেয়েদের, অনেক বলতে বলা যায় বেশিরভাগ মেয়েদেরই থাকে নিজেকে প্রদর্শন করা, অকেশনালি হোক আর যেভাবে হোক, বিভিন্ন ঈদের পরে দেখবেন, বিভিন্ন অনুষ্ঠানের পরে দেখবেন ছোটখাটো পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে, ওড়না ছাড়া ঘুরে বেড়াচ্ছে, খুবই কমন আর কি। আমি কিন্তু অবাস্তব কোনো কথা বলতেছি না, আশেপাশে আমরা কিন্তু দেখতেই পাই। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে হয় কি, আশেপাশের চাপে, পরিবারের চাপে, বিশেষ করে মুরব্বীদের চাপে তারা কিন্তু এই ছোটখাটো পোশাক এলাও করে না। তারা বলে যে না, অবশ্যই তোমাকে শালীনতা বজায় রাখতে হবে, তোমাকে অবশ্যই মানে তোমার যেটা মানে স্বীকৃত, সমাজ স্বীকৃত পোশাক, সেই পোশাকটাকে তোমার পড়তে হবে। তো যাক, আমি কেসে চলে আসি। তো এই মেয়ের প্যারেন্টস কিন্তু খুব উদারপন্থী, তারা খুব মানে ব্রড মাইন্ডের বলেন বা খুব ওপেন মাইন্ডের। তো তারা তাকে বুঝাইছে, তাকে ফিল করাইছে, জাস্ট তুমি তোমার মতন চলো, তুমি তোমাতেই খুশি থাকো, তোমার যেটা যেটা ভালো সেটা করো। তো মেয়ে বুঝে ফেলছে যে আমার প্যারেন্টস তো আমার জন্য জান দিয়ে দিবে, আমার কোনো রেস্ট্রিকশন নাই। এই মেয়ের যদি চোখ থেকে এক ফোঁটা পানি পড়ে, সাথে সাথে মানে সবকিছু উথাল পাতাল হয়ে যায়, সবাই, বাড়ির সবাই অস্থির হয়ে যায়, এই আমার মেয়ের কি হয়ে গেল, হ্যাঁ কি করতে কি হলো, এরকম। তাকে মানে খুশি রাখার জন্য তারা এহেন কিছু নাই যে করে না, তারা সব কিছু করে। তো এইরকম কন্ডিশনে যখন একজন, ভালো করে মনে মনে করেন, আমি কিন্তু সাইকোলজি পড়াচ্ছি, এইরকম কন্ডিশনে কেউ যখন মানুষ হয়, যাদের বিন্দু মাত্র কোনো কষ্ট, পিন পরিমাণ কোনো কষ্ট সহ্য করতে হয় না, চাওয়ার আগে সবকিছু হাজির হয়ে যায়, একদম ওপেনলি ওপেনলি তাদেরকে পুরা ছেড়ে দেওয়া আছে, এইরকম পরিবেশের মধ্যে যখন কেউ বড় হতে থাকে, তখন এই বাচ্চাগুলার মধ্যে তৈরি হয়, আমাদের একটা রুব্রিক্স আছে, অ্যাম্বিশন ইনক্রিজড মিন্স এভরি পসিবল। আমি পড়াইছিলাম, অ্যাম্বিশন ইনক্রিজড মিন্স এভরি পসিবল, এটা তৈরি হওয়া শুরু হয়ে যায়। কিভাবে আমি ব্যাখ্যা দিচ্ছি, ঠিক আছে? কিভাবে তৈরি হয়, ধরেন সে যদি কিছু চায়, তাহলে সেটা যেভাবেই হোক তার সেই চাহিদাটা, তার ইচ্ছাটা পূরণ করতে হবে, নাতে সে তার ইচ্ছা পূরণের জন্য চিৎকার চেঁচামেচি করবে, গোমরা শালকি, মুখ গোমরা করে ফুলে থাকবে, না হলে কান্নাকাটি করবে, নানান উপায়ে সে অ্যাফেক্টেশন করবে, করে ছলে বলে কলে কৌশলে অ্যাম্বিশন ইনক্রিজ মিন্স এভরি পসিবল হয়ে তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাকে সে পূরণ করে ফেলবে। সে হয়তো বলছে যে মা আমার না, মানে একটা কিছু চাচ্ছে, মা দিচ্ছে না, বা আমার না দম বন্ধ হয়ে আসছে, আমার বুক ধরে প্যালপিটেশন করছে, আমার অনেক বেশি টেনশন হচ্ছে। দেখা যাচ্ছে যে মা কারোর সাথে একটু হটটক করলো, তার দাদির সাথে বা তার ফুপুর সাথে বা তার বাপের সাথে, এটা হতেই পারে। এই মেয়ে তখন তার ভালো লাগতেছে না, সে তখন ওরকম অ্যাফেক্টেশন শুরু, ওর মা ঠিক আছে, এইরকম অ্যাফেক্টেশন তার মধ্যে শুরু হয়ে যায়। হ্যাঁ সিয়াম, স্যার ভিডিও একটু প্রবলেম হচ্ছে মনে হয়, কি লোড নিচ্ছে না। কি প্রবলেম?
বেঁধে বেঁধে যাচ্ছে স্যার, অডিও না একেবারে না clear ঠিক হচ্ছে না। আছে, তো আমাদের তো প্রবলেম হচ্ছে না, হয়তো নেটের কারণে এমন হচ্ছে। না ঠিক আছে ঠিক আছে। সিয়াম তুমি এক কাজ করো, তাহলে মনে হয় আমারই নেটের হ্যাঁ সমস্যা। বন্ধ হয়ে আবার ঢুকে পড়ো। জি স্যার। কেন ঘুরে না, এমন গরম। তো যাক, তো দেখা যাচ্ছে যে সামনে এক্সাম, এখন পড়ালেখা হয়নি, এরকম আলালের ঘরে দুলাল, মানে সেই রকম আদুরে সন্তান, পড়ালেখা টাইম মতো করেনি। এবার কি তার মধ্যে শুরু হলো, মা আমি আর পড়তে পারছি না, আমার তো সামনে এক্সাম, আমি কি করব, আমি কি পাশ করব, আমি পড়ায় মনোযোগ দিতে পারছি না, হ্যাঁ তেন একদম 7-17 আমার মাথা ধরে আসছে, এই হচ্ছে ওই হচ্ছে, শুরু করে দিয়েছে ক্লাস অ্যাফেক্টেশন, এরকম অ্যাফেক্টেশন সে করছে। তোর মা দেখছে, আচ্ছা 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 ঠিক আছে, তোকে আর পড়তে হবে না, মা মাথা শান্ত কর, চল এক কাজ কর, তোর মুড ঠিক করে নিয়ে আসি, চল শপিং এ চল। দিয়ে মা মেয়েকে নিয়ে চলে গেল শপিং এ। শপিং এ যে যেগুলা তার প্রয়োজন সেগুলাও কিনছে, যেগুলা প্রয়োজন নাই সেটাও কিনছে। বাপের তো টাকার সমস্যা নাই, ক্রেডিট কার্ড আছে, কিনে যাও, মনের যত চাহিদা আছে সব পূরণ করে ফেললো। সিম্পল একটা জিনিস আমি বোঝানোর জন্য বলতেছি, এরকমই হয়। আপনি একটু বড় ফ্যামিলিতে দেখেন, দেখেন এরকমই হয়। ঠিক আছে, এই মেয়েটার ক্ষেত্রে সেরকমই ছিল। তো মেয়েটার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যেটা বললাম, অনেকটা মোটা সোটা, প্রায় 90 প্লাস, 90 প্লাস 28 স্টোন, 90 প্লাস ওয়েট আর কি, এবং হাইটেও অত ইয়া না, 5 ফুট 2 বা 3 ইঞ্চি। তো এরকম মোটা সোটা হলে বেশি গোলগাল মনে হয়। সব সময় এরকম কিছু, তার চাহিদা আসা মাত্রই ফ্যামিলি উভার করে তাকে পূরণ করতেছে। মা নিজেই শপিং এ নিয়ে যাচ্ছে, যেটা একটা জিনিস নেওয়া দরকার সেটা 10টা জিনিস নেওয়াচ্ছে। তো জন্মের পর থেকে সে যা চায় তাই পায়, পরিবারের নয়নমণি সে। কিন্তু এখন তো সে বড় হচ্ছে, ধীরে ধীরে সে বড় হচ্ছে, তার মধ্যে কিছুটা লজ্জা শরম লাগা শুরু হলো। তার কাছে মনে হলো যে আমি তো জানি আমি রাজকন্যা, হ্যাঁ আমার সব ইচ্ছাই পূরণ হয়, কিন্তু বাইরে তার সাথে কি হয়, বাইরে, বাইরে দেখেন, আমরা যদি আম, আমি মনে হয় এই কথাগুলো বলেছিলাম কিনা, আমরা যদি আম, কি বলে রাজন শঙ্করনকে দেখি, রাজন শঙ্করন কি বলেছেন, রাজন শঙ্করন বলেছেন হচ্ছে প্লাটিনা রানী, ক্ষমতার পেছনের শক্তি, অন্যদের মাঝে তার শ্রেষ্ঠত্বের বিজয় কেতন উড়াতে পারছে কিনা এটা সে নির্ভর করে। আর প্লাটিনার আরেকটা বৈশিষ্ট্য হলো, প্লাটিনা হচ্ছে তার পারফরমেন্সকে বেস্ট দেখায়, তার সে যে উৎকৃষ্ট সেটা দেখায়, এবং সে চেষ্টা করে অধিকাংশ নারী, এই পুরুষকে আকর্ষণ করার। এটা একটা প্লাটিনার অন্যতম টেন্ডেন্সি। যাক, ওটা অন্য কথার মধ্যে চলে আসলাম, আমরা আমার ইয়েতে চলে আসি। তো এর বয়স বাড়ছে, বয়স বাড়ার সাথে সাথে যেটা হয়, বিপরীত অপোজিট সেক্সের প্রতি একটা আলাদা চাহিদা তৈরি হয়। বাড়িতে তো সে সব ধরনের অ্যাটেনশন পাচ্ছে, বাইরেও সে অ্যাটেনশন চায়, বিশেষ করে ছেলে বন্ধুদের, ছেলেদের সহপাঠীদের। বয়স বাড়ার সাথে সাথে খুবই স্বাভাবিক। কিন্তু তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এরকম একটা মোটা সোটা মেয়ে, হ্যাঁ গাঠুম গুঠুম, হাইট অতটা না। তো এই তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সের জন্য তার মধ্যে কিছুটা লজ্জা চলে আসে। তার কাছে মনে হতে থাকে আমি তো অনেক মোটা হয়ে গেছি, আমার বান্ধবীরাই তো আমার সাথে ঘুরতে পছন্দ করছে না, মিশতে পছন্দ করছে না, আর অন্য ছেলেরা আমার দিকে কি তাকাবে, ছেলেরা তার দিকে তাকাচ্ছে না, সে অনেক সাজুগুজু করে যাচ্ছে। যে বললাম না, হাতের মধ্যে সে কত, সে এবার আসেন যে সে কেন এই এই এটাও এক ধরনের অ্যাফেক্টেশন, কেন তার এই অ্যাপিয়ারেন্সটা নেওয়া, এই যে সুন্দর সুন্দর করে নেল পালিশ, 5টা আঙ্গুলে 5টা 5 ধরনের শেড দেওয়া, শর্টস পরা, হ্যাঁ একদম মানে থাই ওপেন করে ঘুরে বেড়ানো, বক্ষ প্রদর্শন করা, এটা কেন? ওই একটাই কারণ, ছেলেরা কেন তাকাচ্ছে না আমার দিকে, এই আকর্ষণ করতে হবে। তো যাক, তার মধ্যে এখন ধীরে ধীরে এম্বারাসমেন্ট শুরু হয়ে যাচ্ছে, একটা এম্বারাসমেন্ট, একটা লজ্জা চলে আসছে। সে এমন একটা পরিবেশে বড় হয়েছে যেখানে সবাই তাকে নজর দিত, সবাই তার ইচ্ছা পূরণ করতো। এখন সে ঘরের বাইরে পা রাখছে, আর তার কাছে মনে হচ্ছে যে আমার তো কোনো ভালো নেই, ছেলেরা আমার দিকে তাকায় না, বান্ধবীরা আমার সাথে এসে মেশে না। তাহলে কি করতে হবে? এর মধ্যে আমি কি বললাম, অ্যাম্বিশন ইনক্রিজ মিনস এভরি পসিবল ওয়ে, সেটা তো তার মধ্যে তৈরি হয়ে গেছে। এখন তার মাথার মধ্যে আসছে যেভাবে হোক আমাকে 90 কেজি থেকে এখন আমাকে 50 কেজিতে যেতে হবে। যাই বাবা সেই কাজ,
সে খুব দ্রুত তার ওয়েট 90 কেজি থেকে 50 কেজিতে নিয়ে আসলো, 55 কেজিতে নিয়ে আসলো। এবার এত দ্রুত ওয়েট লস, মানে সে পাগল লেভেলে সে ওয়েট লস করলো, ম্যাডনেস তার মধ্যে ইয়ে করলো, এবং ওয়েট লসের পর থেকে তার মধ্যে ম্যাডনেস চলে আসলো, অস্থিরতা বেড়ে গেল। সে নিজের মধ্যে অল্প কিছু যদি কমতি, কোনো ঘাটতি অনুভব যদি করে, মানে সে তো করতেই পারে না, যদি বিন্দু মাত্র করে তাহলে তো যেমন তেমন সে আর সহ্য করতে পারে, সে ফেটে পড়ে। কেউ যদি তাকে বলে, উপদেশ দেয় যে না এটা এইভাবে হবে না, এটা এইভাবে করো, সামান্য এইভাবে তুমি এটাকে এইভাবে চেঞ্জ করো, যদি ফ্রেন্ডলিও বলে, সে ডাইরেক্টলি বলে দেবে যে আমি জানি, মানে এই মেয়েটার কথাটা অনেকটা মানে সেই রকম মেয়ে, এটা আমি জানি, হ্যাঁ আমাকে বলতে এসো না, আমি জানি, আমি জানি, আমাকে বলতে এসো না। আমি স্টাইলটা কপি করতে পারছি না। তো তার কথা বলার স্টাইলটা এরকম একটা ঢঙ্গি টাইপের, ঢঙ্গি তো বোঝেন, হ্যাঁ হ্যাঁ, এই টাইপের। তো ইদানিং হয় কি, এই জিনিসগুলো মানুষ শেখে থেকে। এই দেখবেন যে এখনকার বাচ্চারা জন্মের পর থেকেই মোবাইল হাতে পেয়েছে, এই কম্পিউটার ল্যাপটপ হাতে পেয়েছে। কি কি দেখে সবচেয়ে বেশি? ইউটিউব। আমার ছোট ভাগ্নি, সে তো সারাদিন ইউটিউব, আবার কি ইংরেজি দেখে, ফানি ফানি সব জিনিসগুলো আছে সেগুলা দেখে। ছোট বাচ্চা ইংরেজিতে কথা বলে, ফরেন টক করে, ইউটিউব, টিকটক, এগুলা ফরেনার্সদের ভিডিও দেখে, দিয়ে তাদের স্টাইল ফলো করে। তো প্লাটিনারা এটা বেশি করে, প্লাটিনা সে নিজেকে ওরকম বানায় ফেলে, তার হাব ভাব এবং তার কথা, মানে আগে তো আমি বলেইছি যে তাদের ইয়ে হলো যে আমি এখানকার না, আমি অন্য কোনো জায়গার, আমি বলেছি না গতদিন। তো এই ভাবনা থেকে তার মধ্যে তৈরি হয়ে যায় যে আমাকে কপি করতে, আমি বাংলাদেশের জিনিস কপি করবো কেন, আমি আমেরিকানদের ফলো করবো। তো তার কথাবার্তা, তার যাবতীয় চিন্তা চেতনা ওই রকম হয়ে যায়। সে বলবে না আমি এটা খাই না, ওটা আমি খাই না, আমি খাই না। হ্যাঁ, তো এইরকম আচরণ আপনি দেখতে পাবেন আপনার ক্লিনিকে, আপনার চেম্বারে। তো এরকম আচরণ দেখলে কখনোই প্লাটিনা মিস করবেন না। না, না, ঘাড়টা সোজা, না, তাকাবে এরকম এরকম, মানে ঘাড় ঘুরাবে না, এইরকম এরকম একটা ইয়ে থাকে। তো সে যখন কোনো কিছু অফার করা হচ্ছে, সে না 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 এটা করে না, এবং ঘাড় না ঘুরায় বাঁকা ভাবে ইয়ে করছে। আমাদের একটা খুব সুন্দর রুব্রিক্স আছে, ঠিক আছে? ডেলুশন লুক ডাউন, হিউ আর লুকিং, ডেলুশন লুক ডাউন, ডেলুশন লুক ডাউন, হিউ আর লুকিং। তার মানে সে অনেক উপরে আছে, সে সবার নিচে, সুতরাং সে ঘাড় না ঘুরে ঘাড় না ঘুরে আর চোখে কথা বলবে। আর এদের মধ্যে তো আমরা জানি যে কন্টাম্পচুয়াস, ইগোটিজম, হটি ভাব, এগুলা তো আছে, অ্যারোগেন্স এই আছে। আর তার এই ভাব ভাব কথা বলার তরিকাগুলো মূলত তার অ্যাফেক্টেশন, তার ভেতরে ভেতরে কাজ করে, যে কোথাও না কোথাও থেকে আবার আমি খোঁচা না খেয়ে যাই, কেউ আমাকে খোঁচা না দেয়। আমরা এদেরকে পাই, খুব সুন্দর একটা রুব্রিক্স আছে, ফেয়ার পিনস অফ, ফেয়ার অফ পিনস, ফেয়ার পিনস অফ হবে আর কি, ফেয়ার পিনস অফ, হেয়ার পিনস অফ। আমরা প্লাটিনা কি বলে সাইলিশিয়া যখন আমরা পড়েছিলাম, বলেছিলাম, তখন কিন্তু আমরা ফেয়ার পিনস নিয়ে আলোচনা করেছিলাম। সাইলিশিয়া কি বলেছিলাম? সাইলিশিয়া বলবে যে কেউ আমার খারাপটা না ধরে, কেউ যেন আমার ভুলটা না ধরে, আমি যদি খারাপ করে ফেলি এই ভয়টা তার মধ্যে কাজ করে। কিন্তু প্লাটিনা তার ভয়টাকে লুকায় ফেলবে। প্লাটিনা তার যে কমতি আছে, তার যে ঘাটতি আছে, অনেক টেকনিক্যালি, অনেক টেকনিক খাটায় সেটাকে লুকায় ফেলবে, অ্যাফেক্টেশন করে লুকায় ফেলবে। সে আপনাকে অনুভব করতেই দিবে না যে তার মধ্যে কোনো ঘাটতি আছে, তার মধ্যে কোনো কমতি আছে, তার মধ্যে এমন কোনো বিষয় আছে যেটা সে লুকায় রেখেছে, যা আপনি হয়তো দেখে ফেললে পছন্দ করবে না। সে জানে যেটা যদি অন্যজন দেখে ফেলে, ডাক্তার সাহেব দেখে ফেলে, বা আমার আত্মীয় স্বজন জেনে ফেলে, তাহলে আমাকে খারাপ করবে। এই কারণে সে এত সুন্দর করে, এত টেকনিক খাটায়, এত রং ঢং পাকায় লুকায় ফেলবে, আপনি আর বুঝতে পারবেন না। তাহলে আমাদেরকে তার হাব ভাবকে বুঝতে হবে। আমরা কি দেখেছি? আমরা দেখেছি প্লাটিনাকে শেকিং এইট ফর, শেকিং এ কি বলেছিলাম? পুরোপুরি সহযোগিতা চাইবে না, সহযোগিতা বলি না, আমি কি বলছিলাম? তারা এমন ভাবে মদত চাইবে, মদত, এমন ভাবে মদত চাইবে যে ভাবটা এরকম
যে এটা তার তো প্রয়োজন আছে না, না মুখটা না কন্টেম্পচুয়াস, না তার প্রয়োজন নাই, বরং ডাক্তারেরই প্রয়োজন হচ্ছে তাকে ঠিক করা, ভাবটা এরকম। এই জন্য এরা বলে কি, আচ্ছা ডাক্তার সাহেব আপনার কাছে যদি এর কোনো ওষুধ থাকে তো দিয়ে দিয়েন। আসলে তো আমি আপনার কাছে ওষুধ নিতে আসিনি, আমি আমার এই বাচ্চাকে বা আমার এই হাজবেন্ড বা আমার এই রিলেটিভকে আপনার কাছে আনেছি, তারপরে যদি আপনার এর কোনো কিছু থাকে তো দিয়ে দেন। এটা হলো প্লাটিনার কথা। তো একটা খুবই ইম্পর্টেন্ট কথা, একজন মানে পুরো আমি যদি সারাংশ করে সারমর্ম করে দিই, এটা মাথার মধ্যে ঢুকায় নেন, লিখে হবে না, একদম মাথার মধ্যে ইয়ে করে নেন। প্লাটিনার অসুখগুলা এমন হয়, প্লাটিনার অসুখগুলা এমন হয় যে তার এডের প্রয়োজন হয়, তার এডের প্রয়োজন হয়, তার পুরোপুরি চিকিৎসার প্রয়োজন পড়ে না। এটা একবার কনক্লুশন। এদের অসুখগুলো এরকম। প্লাটিনা বেশিরভাগ পেশেন্টের অসুখই এরকম যে এদের প্রয়োজন, এদের পুরোপুরি চিকিৎসার প্রয়োজন নাই। বুঝতে পারছেন? এইড মানে কি? এইড মানে হলো কিছু এটা কিছু ওটা, এই অল্প একটু ওইটা। এই জন্য প্লাটিনাকে আমরা দেখি অ্যাডাল্টারেসের মধ্যে, এরা অনেক কিছু করে। অ্যাডাল্টারেস আমি বারবারই বলি পড়াবো, কিন্তু পড়ানোই হয় না। হ্যাঁ, অ্যাডাল্টারেস অনেক বড় একটা ক্লাস, মানে 40-45 মিনিটের বেশি লেগে যাবে একটা রুব্রিক শিখতে গেলে। এত ডেপথ অ্যাডাল্টারাস, এটা আপনার লাইফের সাথে আত্মার সাথে মিশে আছে। তো এদের একটু একটু করে সবকিছু লাগে, তো এই কারণে এই আমরা একে অ্যাডাল্টারাসের মধ্যে পাই। কিন্তু সে কি করে, সে সব কিছুকে এমন ভাবে প্রেজেন্ট করে যাতে তার অসুস্থতা আছে সেটার চিকিৎসা, তার যে অসুখটা হয়েছে সেটার চিকিৎসা অনেক জায়গায় পাওয়া যায়। কিছুটা হয়তো আয়ুর্বেদিতে দিয়ে হবে, কিছুটা তার খাবার দাবার দিয়ে হবে, কিছুটা ডায়েট দিয়ে হলো, কিছুটা ইয়োগা করলো, কিছুটা থেরাপি দিয়ে হলো, কখনো কখনো দেখা যাচ্ছে অ্যালোপ্যাথি পেন কিলার খেলে হলো। এই মানে তার অসুখের সব জায়গায় অল্প অল্প চিকিৎসা আছে, এটা তার ভাবনা। এখন সে আসবে, সবার শেষে আসুক বা যখনই আসুক, সে আসছে হোমিওপ্যাথি দিয়ে একটু ট্রাই করে দেখতে, গ্যাম্বলিং একটু ট্রাই করে দেখতে। সুতরাং তার অসুখগুলো এমন, যেমন ধরেন যে ডায়াবেটিস নিয়ে কি হয়, একজনের ডায়াবেটিস হয়েছে তখন সে সবার কাছে যায়। হ্যাঁ, ডাক্তারের ওষুধ তো দিয়ে দিলে এটা তো খায় থাকতে হবে, আজীবন খাইতে হবে, এই কারণে একটু হোমিওপ্যাথের কাছে গেল, একটু আয়ুর্বেদের কাছে গেল, একটু সাধনাতে গেল, একটু আপনার ওই যে হামদাদে গেল, এই সবার কাছে যাচ্ছে, যে সবাই তো কিছু না কিছু সাজেস্ট করে। বা ধরেন যে হঠাৎ করে অনেক ওয়েট গেইন করেছে, মোটা হয়ে গেছে, তখন কি করে, বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ায়। একবার এই ডাক্তারের কাছে, একবার নিউট্রিশনের কাছে, নিউট্রিশন স্পেশালিস্টের কাছে, একবার ফিজিওথেরাপি না, ওই যে ফিজিক্যাল মেডিসিনের ডাক্তারের কাছে, বিভিন্ন, একবার জাহাঙ্গীর কবিরের কাছে, বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ায়, একবার হোমিওপ্যাথির কাছে। তো যেখানেই যাক সবাই বলে এটা করেন ওটা করেন, তখন সে কি করে, সবার অল্প অল্প করে নিবে, সবার সব জিনিস অল্প অল্প করে নিয়ে সে ট্রাই করবে। হ্যাঁ, আর কাউকে দেখাবে না বা বলবে না যে আপনার আমার অনেক প্রয়োজন, আপনারটা আমার প্রয়োজন, বরং সে এমন ভাবটা করবে যে মনে হবে আপনারই তার প্রয়োজন, তাকে ঠিক করাটা আপনার প্রয়োজন। ঠিক আছে? এইটা কিন্তু প্লাটিনার একটা মানে ম্যাক্সিমাম পেশেন্টের মধ্যে এই ভাব। তো সুতরাং এরকম রুগী যখন আপনারা পাবেন, আপনি কনফার্ম হয়ে গেলেন যে এটা প্লাটিনা, আপনি প্লাটিনার কাছে বেশি টাকা নিতে ভুল করবেন না। বাসার ভাই, এটা খুব মাথার মধ্যে ঢুকায় নেন, জিন্দগিতে উন্নতি হবে না প্লাটিনার কাছ থেকে যদি টাকা নিতে ভুল করেন। এটারও কারণ আছে, এটারও সাইকোলজিক্যাল ব্যাখ্যা আছে, আপনি চিন্তা করলেই পেয়ে যাবেন। তার কাছ থেকে টাকা নেওয়াটা আপনার হক, কারণ তার এত ওয়েলথ। হ্যাঁ, আপনি যতটাই বলবেন সে ততটাই আপনাকে দেবে। আপনি প্লাটিনা রোগীর কাছে 500 টাকা নিলেন, সে ইনফার্টিলিটির পেশেন্ট, আপনি 500 টাকা নিলেন, সে জিন্দেগিতে প্রেগনেন্ট হবে না। তার কাছে আপনাকে 2 থেকে 3,000 টাকা নিতে হবে, তাহলে সে তার ফলটা পাবে। এই ভুলটা আপনারা করতে যাবেন না। আপনি যদি তার কাছে কম টাকা নেন, তখন সে আপনার কাছে ওষুধটা নেবে, তো রেফারেন্স অ্যারাউন্ড দোজ, আপনাকে রেফারেন্স দিচ্ছে, সে আপনাকে তখন কিছু বলবে না, কিন্তু যে হয়তো সে আপনার ওষুধই খাবে না, সে ভাববে যে ডাক্তার আমার লায়েকই না, আমার যোগ্যই না। বুঝছেন? সুতরাং আপনাকে প্রথমে প্লাটিনার হাব ভাবটা বুঝতে হবে,
কনফার্ম হয়ে গেল, তারপরে আপনি তার কাছে মোটা অঙ্কের টাকা নেন। তাদের সাথে যদি আপনি চ্যারিটি করেন, একটা প্লাটিনা রোগীকে আপনি ভালো করতে পারবেন না, কারণ সে আপনার ওষুধই খাবে না। প্লাটিনাকে আপনাকে দেখাই দিতে হবে যে আপনি রাজশাহী শহর হোক, ঢাকা শহর হোক, নারায়ণগঞ্জ শহর হোক, গোপালগঞ্জ হোক, আপনার এলাকায় আর 10টা ডাক্তার আছে, সবার থেকে আলাদা। আপনি অন্য উচ্চ লেভেলের ডাক্তার, আপনি অন্যান্য নরমাল হোমিওপ্যাথের মতন না, আপনি এক্সক্লুসিভ ডাক্তার। সেও এক্সক্লুসিভ, সে এক্সক্লুসিভের কাছে যেতেই পছন্দ করে। আপনি যদি তাকে এক্সক্লুসিভ দেখাতে না পারেন, তাহলে ওই প্লাটিনার ট্রিটমেন্ট আপনি ভালো করতে পারবেন না। সুতরাং এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, তাহলে রুগী নিজে এক্সক্লুসিভ ফিল করবে এবং আপনাকেও এক্সক্লুসিভ ফিল করিয়ে যাবে। তাহলে আপনাকে সেই লেভেলের টাকা নিতে হবে, এটা মাথায় বারবার নেবেন। আমি একই কথা বারবার বলতেছি এই কারণে, আপনি একটা প্লাটিনা পেশেন্ট মাসে তো পাবেনই, সেই হলেই তো আপনার এই স্টাডি ক্লাসের খরচ উঠে গেল। তো এই ভুলটা করবেন না, আজকের পর থেকে অ্যাটলিস্ট এই ভুলটা আপনারা করবেন না। আপনার চেম্বারে আসলো প্লাটিনা রোগী, আর আপনি বকাঝকা শুরু করে দিলেন, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, এই লবণ খাওয়া যাবে না, পেঁয়াজ খাওয়া যাবে না, গরুর মাংস খাওয়া যাবে না, তারপর আর কি কি সব নিষেধ দেয় না, এই কর্পূর ইউজ করা যাবে না, সেন্ট ব্যবহার করা যাবে না, সিগারেট খাওয়া যাবে না, জর্দা খাওয়া যাবে না, এগুলা নানান আপনি এটা করা যাবে না, ওটা করা যাবে না, এক গাদা উপদেশ দিয়ে দিলেন, লিস্ট ধরাই দিলেন, বা বিভিন্ন ওয়ে বলে দিলেন, এই করো, ওই করো, হ্যান করো, ত্যান করে। এটা কিন্তু প্লাটিনা মোটেই পছন্দ করবে না, এটা কিন্তু মাথায় রেখেন। বরং সে তখন আপনার উপরে অনেক রাগ করবে, আপনার উপরে রাগ তার তৈরি হবে, সে তখন ভাব দেখাবে যে তুমি আমার সাথে, তুমি ডাক্তার হইছো না, মানে মুখ খারাপ করে দিল মনে মনে, তুমি আমার লায়কই না, তুমি আমার যোগ্যই না, যাও। তখন কি হয়, তখন তার অ্যাটিটিউডটা কি হয়। আমাদের খুব সুন্দর একটা রুব্রিক্স আছে, সেটাতে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। সেটা হলো কাস্টিং অফ পিপুল এগেইনস্ট হি উইল। একদম নিক্ষেপ করে ফেলে দিবে, দূরে ছুড়ে দিবে। তার মনের বিরুদ্ধে, তার ইচ্ছার বিরুদ্ধে যদি কিছু বলে, এক ঝটকায় তাকে দূরে ছুড়ে, 1 সেকেন্ড দেরি করবে না, একবার বাউন্স করে বাড়ি দিয়ে হটায় দিবে। সে আপনাকে এমন অনুভব করে দিবে যে তোমার প্রয়োজন আমার নাই, তুমি তোমার পথ দেখো, তোমার পথে তুমি চলো, আমি আমার মতন চললাম, খবরদার আমার পিছনে ঘুরে তাকাবে না। এইরকমটা সে নির্দ্বিধায় আপনার মুখের উপরে বলে দিতে পারবে, তার বিন্দু মাত্র কোনো প্রস্থানে আসবে না। তখন সে কিন্তু রেফারেন্স অ্যারাউন্ড দোজ থেকে কিন্তু চলে যাবে, সে কিন্তু নির্দ্বিধায় বলে ফেলবে। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু সে সাথে সাথে দা এন্ড করে দিতে পারে, যে সম্পর্ক ত্যাগ করে ছেড়ে দিয়ে চলে যেতে পারে। তার মধ্যে অনেক অভিমান, অনেক অহংকার, আর তার মধ্যে তো লোক দেখানোর বিষয়টা থাকেই। সে ভাবে যে দুনিয়ার লোকজনকে দেখানোটাই জরুরি, সে যে ফ্যামিলির হোক, মুচির ঘরের হোক সন্তান, আর ধরেন ডোমের ফ্যামিলিতে হোক, আর যে ফ্যামিলিতেই হোক, পরিবার যেমনই হোক, প্রদর্শনীটা তো হচ্ছে তার মুখ্য। আমরা ওই যে ভিরেট্রামের মধ্যে ফিজিক্যাল লেভেলে ভিরেট্রামের মতন প্রদর্শনী কিন্তু প্লাটিনাতেও দেখি। স্বর্ণালঙ্কার সব প্লাটিনাতে দেখি না, কিছু কিছু প্লাটিনাতে দেখি বালা পরে আসছে, বড় গলার কি বলে ওগুলা, কি বলে, হার পরে আসছে, তাই না, দামি কাপড় পরে আসছে, এরকম আমরা দেখি। তার মধ্যে লজ্জা শরমের যে বিষয়টা থাকে, সেটা সে কিন্তু অ্যাফেক্টেশন করে হারায় ফেলে, কভার করে ফেলে। সোজা কথা, লজ্জা শরম প্রকাশ করবে না, ওই যে ফেয়ার পিনস একদম অ্যাফেক্টেশন করে ধরে ফেলবে, কভার করে ফেলবে, লুকায় ফেলবে। আর সে অন্যদেরকে এমন ভাবে তিরস্কার করবে যেন সে হচ্ছে রানী। ওই যে একটু আগে বললাম রাজন শঙ্করের কথা, সবচেয়ে বড় সুন্দর, বড় লোকস, সবচেয়ে বড় লোকস, সে একটা শাহজাদি, কেউ তাকে কোনো প্রকার ঠেস পৌঁছাতে পারবে না, এরকম একটা ফিলিংস তার মধ্যে তৈরি হতে থাকে। তাহলে আমরা প্ল্যাটিনার এক্সক্লুসিভ 2 ক্যাটাগরি দেখলাম, একটা হচ্ছে জন্মগত, আর একটা হচ্ছে সে নিজের যোগ্যতায়, তার নিজের মেহনতে একটা এক্সক্লুসিভিটি তৈরি করে। যেটা নিজের যোগ্যতা, নিজের মেহনতের মাধ্যমে তৈরি করছে, সেটা হচ্ছে প্লাটিনার স্ট্রং পার্সোনালিটি। সে জানে আজ আমি যা হয়েছি সেটা আমার নিজের ক্ষমতায়। যখন দুনিয়ার লোকজন আমার সাথে ঠিক মতো ব্যবহার করেনি, আমার সাথে অন্যায় অবিচার করেছে, তখন ওই যে অ্যাম্বিশন ইনক্রিজড মিনস এভরি পসিবল হয়ে তার মধ্যে জাগ্রত হয়ে গেছে। সে যেভাবেই হোক
সে নিজেকে অনেক বড় করেছে, এখন আমি এমন হয়ে দেখাবো যে তারা নিচে, আমি তাদের থেকে অনেক উপরে, এরকম মেহনত সে করে, নিজের সাথে নিজের সংঘর্ষ তৈরি করে, নিজের সাথে নিজের যুদ্ধ করে, তার যুদ্ধ নিজের সাথে তৈরি হয়ে যায়, ফাইটটা নিজের সাথে তৈরি হয়ে যায়। আমরা এই কারণে প্লাটিনাকে দেখতে পাই ডেলুশন ওয়ার এট বিইং, ডেলুশন ওয়ার এট বিইং, ওয়ার কি যুদ্ধ, তার মধ্যে সংঘর্ষ চলতে থাকে, যুদ্ধ চলতে থাকে, এবং সেই সংঘর্ষ এবং যুদ্ধটাও হতে হবে এক্সক্লুসিভ, কারণ এক্সক্লুসিভনেস প্লাটিনার একটা বিল্ট ইন ক্যারেক্টার, বিল্ট ইন ফিচার, জন্মগত হোক আর অর্জিত হোক একটা ফিচার তৈরি হয়ে যায় তার কাছে। তার অসুস্থতাকে নিয়েও মনে হয় যে এটা একটা সংঘর্ষ, এটা একটা যুদ্ধ, একটার পর একটা অসুখ আসছে, আসতেই আছে আসতেই আছে, এবং আমি সেটার সাথে যুদ্ধ করেই যাচ্ছি। সে নিজেকে সেভ করার জন্য আমি সে নিজেকে সেভ করার জন্য কি করছে, লড়ে যাচ্ছে এবং নিজেকে অনেক উপরে তোলার জন্য সে লড়াই করে যায়। আমি যেখানে আছি সেখান থেকে আরো ছড়িয়ে যাব, আরো উচ্চতে উঠে যাব, এই এক ধরনের কনফিডেন্সের অনুভূতি তার মধ্যে চলে আসে, কনফিডেন্স তার মধ্যে চলে আসে। একটা পর্যায়ে হয়তো সে আপনাকে তার অনেক দুঃখের কথা শোনাবে, অনেক কান্নাকাটি করবে, অনেক কিছু বলবে, ঠিক আছে, তার কাছে মনে হবে যে আমার চিকিৎসা কোথাও হবে না, যখন মনে হবে যে না আর কোনো উপায় নাই, আমি আর হবে না, আমি শেষ, তখন সে বেগিং লেভেলে চলে আসবে। হ্যাঁ, কিন্তু এই ব্যক্তির এই শেষ ভেবে নেওয়ার আগের অবস্থায় কিন্তু যদি আপনার কাছে আসতো তাহলে কিন্তু বেগিং আপনারা পেতেন না। আমি এই কারণে কতদিন থেকে বলছি বেগিং কিন্তু প্ল্যাটিনার সব স্টেজে আপনারা পাবেন না, কারণ প্ল্যাটিনা জানে হার্ড ফর ইনফেরিয়র, সফট ফর সুপিরিয়র। সে খুব সহজে রং বদলাতে পারে, যখন তার কাছে মনে হবে আমার থেকে এক্সক্লুসিভ সামনের জন আমার থেকে এক্সক্লুসিভ, তখন সে তার সামনে সফট হয়ে যাবে, নরম হয়ে থাকবে, নমনীয় থাকবে, ভালোভাবে তার সাথে কথা বলবে। আর যখন তার কাছে মনে হবে যে আমি ওর থেকে এক্সক্লুসিভ, আমি বেস্ট, তখন সে নিজস্ব যে কঠোরতা আছে সেটা দেখিয়ে দিবে। সুতরাং আপনি ডাক্তার, আপনি যদি ওমা আল্লাহ কি ভালো, কি কষ্ট, কি অমুক তমুক হ্যান ত্যান করতে যান, তার ইমোশনের সাথে আপনি যদি ইমোশন মিশায় ফেলেন, আপনার এক্সক্লুসিভনেসটাকে যদি আপনি ডাউন করে ফেলেন, তাহলে সে কিন্তু আপনার উপরে হুকুম চালাবে, সে আপনার কাছে থাকবেই না হয়তোবা। এই কারণে আপনার এক্সক্লুসিভনেস আপনাকে বজায় রাখতে হবে, এবং তার কাছ থেকে সে ভিজিটটা সেভাবে আদায় করে নিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে প্লাটিনার একটা খুব কমন বিষয় আমি বললাম, টাকার সাথে রিলেটেড, অবশ্যই আপনারা মাথায় রাখবেন। ঠিক আছে, আমি গতদিন পড়াতে থেমে গেছিলাম নারের রেপার্টরিতে, ক্যালভিন নার, এটা ইয়েতেও আছে আমাদের সিনথেসিসেও আছে, কিন্তু নারের রেপার্টরি থেকে আমি এটা বলতেছি। একমাত্র মেডিসিন আছে, সেটা হলো চেঞ্জেবল ওভার এস্টিমেশন উইথ অফ সেলফ, হ্যাঁ। তো প্লাটিনার হচ্ছে প্রত্যেকটা জিনিসে একটা করে ওভার এস্টিমেট করে, ওভার এস্টিমেট থাকেই, এবং সেটাও হয় আবার চেঞ্জেবল। তার কোনো একটা জিনিসের প্রতি আগ্রহ বা আসক্তি দীর্ঘদিন থাকে না। হ্যাঁ, ওই যে অ্যাডাল্টারাস একটু আগেই বললাম, অ্যাডাল্টারাসের খুব গ্রস লেভেলের একটা ব্যাখ্যা এরকম হতে পারে, পরকীয়া বা একই রিলেশনের সাথে আরেক রিলেশনে জড়াচ্ছে, এরকম হতে পারে অ্যাডাল্টারাসের ইয়ে। কিন্তু আমরা অ্যাডাল্টারাসকে অনেক সূক্ষ্মভাবে বুঝি, এটার অ্যাপ্লিকেশনটা আরো ডিপ লেভেলে। তো যাক, আমি একটা মজার জিনিস, একটা খুব ছোট্ট, আমাদের শ্রদ্ধেয়, আমাদের গ্রেট মাস্টার ডক্টর এম এল সেগালের উদ্ধৃতি, মানে তার একটা কেস আমার মতন করে বলছি, সেটা তিনি অনেক আগে ইয়ে করেছেন। তো বেসিক্যালি যে একটা স্কুল টিচার, হ্যাঁ, সে আসছে, সে বলছে ডাক্তার সাহেব আমার তো খুব দুর্বল লাগছে, এত দুর্বল, আমি কাজ করতে পারছি না, অনেক দিন থেকে দুর্বলতা কাজ করতে মনও চায় না। হ্যাঁ, আমি দেখছি যে আমার চোখের সামনে এক গাদা কাজ পড়ে আছে, আমি জানি আমি ছাড়া ওই কাজটা আর কেউ করতে পারবে না, আমাকেই করতে হবে, তারপরেও কাজটা আমার মনে চায় না, মনে হয় পরে করে দেবো, থাক পরে করে দিব। এটা কি রুব্রিক্স কি কার মনে আছে? আমি বলেছিলাম ক্যালকিরিয়া কার্ভের সময়, মনে আছে? থাক পোস্টপোনিং এভরিথিং
এভরিথিং everything for এভরিথিং টু নেক্সট ডে, পোস্টপন্ডিং, পরে করবো নি, ভালো লাগছে না, পরে করব। এই যে পোস্টপন্ডিং এভরিথিং টু দা নেক্সট ডে, হ্যাঁ, তো এই পেশেন্টের মধ্যে সেটাই ছিল। তো যখন পেশেন্ট অসুস্থ হয় তখন তাকে সে বলে যে আমি আমার চোখের সামনে কাজ দেখতে পাচ্ছি কিন্তু মন চায় না কাজটা করি, মনে হয় কাজটা আমি পরে করব। তা এখন রোগী বলছে যে ডাক্তার সাহেব আমার সামনে কাজ পড়ে আছে, সেটা আমি দেখেও না দেখার ভান করে যাচ্ছি, আমার মনে হচ্ছে আগামীকালকে করব। আমি জানি কাজটা আমাকে করতে হবে, তারপরেও কাজ করতে আমার মন চায় না, জাস্ট শুয়ে থাকি, আরাম করতে থাকি, ভাবতে থাকি যে আরাম করলে হয়তো এভাবে আরাম করলে কিছুটা শক্তি হয়তো বা ফিরে আসবে। কিন্তু ডাক্তার সাহেব তার আসে না। ডাক্তার সাহেব আপনি একটা কাজ করেন, আমাকে কোন একটা টনিক দিয়ে দেন। এমনিতেই আমি প্রতি 6 মাস পর পর একটা করে এই শক্তি বাড়ানোর একটা করে ইনজেকশন নিই। আমি গত 2 বছর থেকে প্রতি 6 মাস পর পর একটা করে নিয়মিত ইনজেকশন নিয়ে যাচ্ছি। এই নিয়মিত ইনজেকশনটা নিচ্ছি বলে আমি এই লাইফটা চালায় নিতে পারতেছি। তো তাকে জিজ্ঞাসা করা হলো আপনার এত কমজোরি বা দুর্বলতা কোত্থেকে আসছে? তো সে বলছে যে তো সেই সময়ে মানে আপনি কি হলো এমন যে তারপর থেকে আপনার এরকম দুর্বলতা আসে? তো সে সেরকম উত্তর দিল না বা লুকিয়ে গেল। তো তাকে ওষুধ দেওয়া হলো, ওষুধ দেওয়ার পরে রোগী কিছুদিন পরে আসছে। তো ওষুধ খাওয়ার পরে প্লাটিনা দেওয়া হয়নি, কিন্তু অন্য ওষুধ দেওয়া হয়েছে। তো রোগী কিছুদিন পরে এসে বলতেছে যে ডাক্তার সাহেব আপনার ওষুধ খেয়ে কখনো মনে হয় যে একটু এনার্জি পাই, আমার আগের মতো হয়ে যায়। দুর্বলতা তো ডাক্তার সাহেব যায় না, দুর্বলতা আগের জায়গায় আছে, এখন আমি বুঝতে পারছি না কি করব, এটা কিভাবে ঠিক করব। তো এই জন্য সে মানে দীর্ঘদিন আসলে হোমিওপ্যাথি ছেড়ে দিয়েছিল। ঠিক আছে, তো দিয়ে তারপরে আপনার বিভিন্ন অন্য প্যাথি গুলাতে দৌড়ে বেড়াইছে, দিয়ে তারপরেও সে আর উন্নতি পায়নি। উন্নতি না পেয়ে সে আবার ব্যাক টু প্যাভিলিয়ন, আবার হোমিওপ্যাথিতে ফিরে আসছে। তো অনেকদিন পরে এসে বলছে যে ডাক্তার সাহেব আমি ভাবলাম চিকিৎসা ছেড়ে দিয়ে কিছু ঘরোয়া এই জুস টাইপের বানাইছি বিভিন্ন জড়িবুটি দিয়ে, বিভিন্ন ভেষজ দিয়ে দিয়ে আমি একটু খেয়ে দেখলাম কিছু হয় কিনা, সেগুলো অ্যাপ্লাই করলাম। এরপরে আমি ইউনানি আয়ুর্বেদিক ডাক্তারের কাছে গিয়ে তাদের কাছ থেকে হার্বাল টনিক খেলাম। আপনার কাছে তো টনিক চাইলাম, তখন তো আপনি তো টনিক দিলেন না, আপনি তো ওষুধ দিলেন। তো ওই আপনার ওষুধ খেয়েও কাজ হয়নি, এগুলো খেয়েও কোনো আমার কাজ হচ্ছিল না। তো এখন তাহলে কেন আসলেন? তো এখন আমি আবার আপনার কাছে আসলাম এটা বলতে, আপনার কাছে কি এই দুর্বলতা থেকে বাহির হওয়ার কোনো ওষুধ টষুধ আছে নাকি? দিন দিন আমার এই দুর্বলতা বেড়েই যাচ্ছে, এখন তো আমার চিন্তা হয় যে আগামীকালকে আমি আবার স্কুলে যেতে পারবো কিনা। আর এখন তো ফাইনাল পরীক্ষার সময় হয়ে আসছে, আমাকে তো স্কুল থেকে ছুটিও দিবে না। তো আমি এই জন্য ডাক্তার সাহেব আপনার কাছে বলতে আসলাম, আপনার যদি এমন কোনো ট্রিটমেন্ট থাকে যে আমার এই দুর্বলতাটা একটু আপনি কমাই দিতে পারেন, আপনি যদি আমার এই দুর্বলতাটা 2-1 দিনের মধ্যে দূর করে দিতে পারেন, যদি এরকম ওষুধ থাকে ডাক্তার সাহেব প্লিজ আমাকে একটা ওষুধ দেন না। হ্যাঁ, আপনি যদি না থাকে তাহলে আলাদা কথা, না থাকলে আমাকে অগত্যা আবার ওই ইনজেকশনই নিতে হবে, আমি তো আর অন্য কোনো উপায় খুঁজে পাচ্ছি না। এই ওষুধগুলাতে তো ডাক্তার সাহেব কোনো কাজই হচ্ছে না। দেখেন, আপনাকে কোনো বিষয় চিন্তাই করতে হবে না, সে কিন্তু ওই দুর্বলতার জায়গায় আটকে থাকতেছে, ওই টনিকের জায়গাতেই আটকে থাকতেছে। তো এইরকম ক্ষেত্রগুলোতে আপনি খুব সহজেই তো চিন্তা করে নিতে পারেন যে সিকিং এইড আসতে পারে, তারপর ডেলুশন হেল্প কলিং ফর আসতে পারে, যে ডাক্তার সাহেব আমি প্রথমে আপনার কাছে এসে এইড চেয়েছিলাম কিন্তু আপনি তো দেননি, টনিক চাইছিলাম, ওটা তো এইড, তা আপনি তো দেননি। এখন ডাক্তার সাহেব আপনাকে কিছুই করতে হবে, আপনি কিছু করছিলেন না কিন্তু এখন আপনাকে কিছু করতে হবে, এটাই হলো হেল্প। আগে যখন টনিক নিতে আসছিলাম তখন ছিল এইড, কিন্তু এখন আপনি করেন, এটা কিছু করেন, 2 দিনের মধ্যে একটু এনার্জি ফিরে আসার ব্যবস্থা করেন, এটা হলো হেল্প। তো যাক, তাকে
প্লাটিনা খাওয়ার পরে রুগীর মেজাজ খুব ফুরফুরে। সে বলছে, ডাক্তার সাহেব আপনার ওষুধ সকালে ঘুম থেকে উঠে খেয়েছি, তারপর রেডি হয়ে স্কুলে চলে গেলাম, কিভাবে গেলাম জানি না। স্কুল থেকে যখন ফিরে আসলাম তখন তো আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি স্কুলে কিভাবে এতক্ষণ ছিলাম, আমার তো এনার্জি এর আগে ছিল না, আমি তো বিছানা থেকে উঠতেই পারতাম না। আমার তো মনে হতো যে স্কুলে যদি যাওয়া না লাগতো তাহলে ভালো হতো, কোনো কারণে যদি স্কুলটা ছুটি হইতো, এরকম আমি দোয়া করতাম যে আল্লাহ একটু বৃষ্টি আসতো, তাহলে স্কুল আর যেতাম না। তো আমি তো পরের দিন ভাবলাম না জানি আজকে আবার কি হয়, পরের দিনে কি জাস্ট রেডি হলাম, স্কুলে চলে গেলাম। ডাক্তার সাহেব তখন থেকে আমার আর দুর্বলতা অনুভব হচ্ছে না। তাহলে সিমিলিমামের জোরটা দেখেন। আমি জানি ডাক্তার সাহেব কি যে দিলেন, আপনার ওষুধ খাওয়ার পরে আমার মনে হলো আমার শরীর থেকে কিছু একটা বের হয়ে গেল। এই অনুভূতিটা যদি কখনো আপনি পান, তখন রুগীকে কখনো আর পরের পটেন্সিও দিবেন না, অন্য কোনো মেডিসিনের কথাও ভাববেন না। আমার বডি থেকে মনে হচ্ছে কিছু একটা চলে গেল, মনে হয় একটা বোঝা নেমে গেল, এরকম কথা যদি পান, তাহলে খুব ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে রাখি। হ্যাঁ, এগুলা হচ্ছে আপনারা মাথায় রাখবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, প্লাটিনা পেশেন্ট সব সময় এইড আর হেল্পের মধ্যে ঘোরাঘুরি করতে থাকে। তাদের দৌড় হচ্ছে এইড আর হেল্পের মধ্যে, একবার এইড একবার হেল্প, কিন্তু প্রথমে এইড তারপরে হেল্প। তার কিন্তু দুটাই লাগবে, সে হেল্প চেয়ে নেবে না। কারণ কি? কারণ তার জ্ঞানের উপরে, তার নলেজের উপরে, নলেজ তার ওয়েলথ, তার নলেজের উপরে তার অনেক অহংকার। সে চিন্তা করে যে তার বাড়ির লোকজনই সব জানে, আমার পূর্বজ যারা আছে তারাই সব জানে, সবকিছু যেন তারাই জেনেছে, অন্য কিছু ডাক্তার এগুলা কিছু জানে না, দুদিনের ছোকরা আর কি জানবে, এরকম একটা আশা। আমি একটা রোগীর কথা বলি, একটা পেশেন্ট, ওর মুখে অনেক পিম্পল, ব্রন একনিতে ভর্তি হয়ে আছে। হ্যাঁ, তো ডাক্তার সাহেব আমার মুখে না এই দাগগুলা নিয়ে আমি খুব পেরেশান, ডাক্তার সাহেব যা ভালো মনে হয় তাই করেন, যা ভালো মনে হয় তাই করেন, একটা কিছু করেন, যা আপনি যা বুঝেন করেন। এই যে যা বুঝেন করেন, এটা কিন্তু সিকিং এইড। একটা ডাক্তারের সাথে এইভাবে কথা বলা যায় না, যা ইচ্ছা তাই করেন, লিখে নেন এটা। রুগী এসে বলে যা ইচ্ছা তাই করেন, দেন তো একটা, যা যা দরকার তাই করেন, যা কিছু করেন। এই ধরনের ভাষ্য রুগী বলে, যে কোনো একটা ভাষায় কথা বলবে। নোয়াখালীর রুগী হলে নোয়াখালীর ভাষায় কথা বলবে, কিন্তু ভাবনাটাই থাকবে, যা কিছু করার করেন, যেভাবে হোক করেন, যেভাবে হোক না কেন আমাকে এই কষ্ট থেকে মুক্তি দেন। এই পেশেন্ট কি বলে, যেভাবে হোক এই দাগ থেকে আমাকে মুক্তি দেন। এটাই হলো সিকিং এইড। কারণ আমি এই দাগগুলো নিয়ে অনেক বেশি দুঃখী হয়ে গেছি, অনেক বেশি কষ্টে আছে, অনেক বেশি পেরেশান হয়ে গেছি। আমি যে ভাষাগুলো আপনাদেরকে বলছি, এই যে আমি এই দাগগুলা নিয়ে দুঃখী হয়ে গেছি, আমার এই মাথা ব্যথা, অতিষ্ঠ হয়ে গেলাম, আমার এই দুর্বলতার কুলায় উঠতে পারছি না, এই এই বিষয়গুলো মাথার মধ্যে রাখবেন। এগুলো হলো সিকিং এইড। এরপরে দুঃখী হয়ে গেলাম ডাক্তার সাহেব, অনেক খারাপ লাগে, এই বিষয়গুলো নিয়ে আমার অনেক খারাপ লাগে। কি হয়? অনেক খারাপ লাগে, ছোট ছোট মনে হয়, খুব দুঃখী হয়ে গেলাম। এই জায়গাটা হলো এলমেন্ট ফ্রম এম্বারেসমেন্ট। আমি অনেক দুঃখী হয়ে গেছি ডাক্তার সাহেব, বারবার এই দানা দানা গুলো হয়। আমি বাসায় অনেক ক্রিম দিয়েছি, হলুদের বাটা দিয়েছি, মুলতানি মাটি মেখেছি, লোশান মেখেছি, যা যা সম্ভব, অ্যালোভেরা মেখেছি, সবকিছু ফেল হয়ে গেছে, কোন কাজের কাজ কিছুই হয়নি। এখন ডাক্তার সাহেব এগুলো দেখে আমার খুব খারাপ লাগে, এলমেন্ট ফ্রম এম্বারেসমেন্ট। এখন আমার বাইরে কোথাও যে যখন যাই, তখন আমার চেহারার এই দাগ দাগ গুলা হয়ে আছে, ব্রণ কখনো উঠছে, কখন এখানে উঠছে, কখন ওখানে উঠছে। এখন ডাক্তার সাহেব লোকজনও জিজ্ঞাসা করে, আমার খুব খারাপ লাগে, আমি তাদেরকে বলে দিই, এটা ওটা বলে দিই। হ্যাঁ ডাক্তার সাহেব, আমার হোমিওপ্যাথিতে বিশ্বাস আছে, আমি চাই ডাক্তার সাহেব যেভাবেই হোক, যা কিছু করে হোক না কেন, যা কিছু করে হোক না কেন। এবার কিন্তু তার টোন হয়ে গেল হেল্প, হেল্প কলিং করে, হেল্পে চলে আসলো। ডাক্তার সাহেব যা কিছু করেন, যেভাবে হোক, এ থেকে আমাকে মুক্তি দেন। আমি যখন মানুষের সাথে মিশি না ডাক্তার সাহেব, আমার খুব শরম লাগে, খুব শরম লাগে। এই সময় আপনি তাকে কনফার্ম করার জন্য, প্লাটিনাই হবে কিনা কনফার্ম করার জন্য এই প্রশ্নটা অবশ্যই করবেন, কিরকম মানুষ, কোন শ্রেণীর মানুষ, কাদের সাথে, এরকম প্রশ্ন করবেন আপনার মতন করে। তখন বলছে, রুগী বলছে যে, তবে ডাক্তার সাহেব প্রত্যেকের কাছে গেলে আমার শরম লাগে না,
আমার মনে হয় যে আমার থেকে যারা বড়, আমার থেকে সিনিয়র, আমার থেকে সুপিরিয়রিটি, আমার যে অফিসের বস বা বলতে পারে যে আমার প্রভাবশালী কারো সামনে যখন যায় তখন আমার খারাপ লাগে। আমার আশেপাশে যারা আছে আমার অধস্তন, আমার কর্মচারী বা আমার জুনিয়র, সরি, আমি তাদেরকে পরোয়া করি না। কিন্তু আমার কাছে মনে হয় আমি বসের কাছে কিভাবে এটা নিয়ে যাব, একটা মিটিং চলছে সেখানে তো বড় বড় লোকজন আসবে, আমার ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে, সেখানে আমার অনেক কষ্ট হয়, ইতস্ততা লাগে, আমার কাছে মনে হয় যে আমার ইমপ্রেশন খারাপ হয়ে যাবে। আমার যারা সুপিরিয়র থাকে তাদের কাছে গিয়ে যাই তখন আমার কাছে ছোট মনে হয়, বিষয়টা এরকম। আর আমার থেকে যখন নিচু সরি আমার থেকে যখন নিচু যারা থাকে তখন আমার কিছু মনে হয় না, বসের কাছে যাই তখন আমার খারাপ লাগে, কেন জানি আমার খারাপ লাগে। হ্যাঁ, এখান থেকে আপনারা কিন্তু এলিমেন্ট ফ্রম এম্বারাসমেন্ট রুব্রিক্সটাও নিয়ে নিতে পারেন, আর প্লাটিনার ভাবটা আপনারা কনফার্ম হয়ে গেল। দুঃখী হয়ে গেলাম ডাক্তার সাহেব, এখন আমার নলেজে যা কিছু আছে সব কিছু অ্যাপ্লাই করে ফেলেছি ডাক্তার সাহেব, কোনোটাতে কিছু কাজ হচ্ছে না, আমি তো হতাশ হয়ে পড়েছি, এখন আপনার কাছে আসছে কিছু করেন। তাহলে সিকিং হেল্পও চলে আসলো, ডেলুশন হেল্প কলিং ফরও আসলো, এলিমেন্ট ফ্রম এম্বারাসমেন্টও আসলো, দিয়ে আপনারা তাকে প্লাটিনা দিয়ে দিতে পারবেন। এরকম যে কোনো মুখে দাগ বলে না, যে কোনো বিষয় নিয়ে রুগী এসে এরকম ভাবনা যদি আপনার সামনে প্রকাশ করে তো তখন আপনারা প্লাটিনার কথা ভাববেন।